বাংলা ব্যাকরণ শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আলোচনার বিষয় হলো সুকান্ত ভট্টাচার্যের লেখা সিঁড়ি কবিতাটি, যেটি আইসিএসসি বোর্ডের সংকলিত বই আছে, এছাড়া অন্যান্য বই আছে। সিঁড়ি কবি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কাব্যগ্রন্থের অন্তর্গত। কবি সুকান্ত ভট্টাচার্যের জীবন মাত্র 21 বছর বয়সে নিভে গিয়েছিল। সুকান্ত ভট্টাচার্যের জীবন প্রদীপ 21 বছর বয়সে নিভে গিয়েছিল, তাই কবিকে কিশোর কবি নামে বলা হয়। 1926 সালে 25শে আগস্ট কলকাতার কালীঘাটে মহিম হালদার স্ট্রিটে মামার বাড়িতে সুকান্ত ভট্টাচার্যের জন্ম হয়। আর 1947 সালে 13ই মে কবি সুকান্ত মৃত্যু হয়। আসলে কবি এমন একটা সময় জন্মগ্রহণ করেছেন, আমাদের ভারতবর্ষ তখন উত্তাল। একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, অন্যদিকে সাম্প্রদায়িক দাঙ্গা। সমস্ত ভারতবর্ষ তখন একটা তালমাটাল অবস্থা। সেই সময় কবির আবির্ভাব। আবার অল্প কয়েক বছরেই তিনি বিদায় নিলেন। কবির কোনো কাব্যগ্রন্থই তার জীবদ্দশায় প্রকাশিত হয়নি। তার মৃত্যুর পর অন্যান্য কবিদের প্রচেষ্টায় তার কাব্যগুলো প্রকাশিত হয়। তার উল্লেখযোগ্য কিছু তার প্রথম কাব্যগ্রন্থ হলো ছাড়পত্র। আমাদের সিঁড়ি কবিতাটি সেই ছাড়পত্র কাব্যের অন্তর্গত। এছাড়া আরও অন্যান্য কাব্যগ্রন্থ রয়েছে পূর্বাভাস, মিঠে করা, অভিযান, ঘুম নেই প্রভৃতি। তবে চলো সিঁড়ি কবিতার লাইন ধরে আলোচনা শুরু করি। কবিতাটিতে 3টি স্ট্যাঞ্জা রয়েছে, একটি করে স্ট্যাঞ্জা পড়ে আলোচনা করছি। দেখো কি বলছে। আমরা সিঁড়ি, তোমরা আমাদের মারিয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও, তারপর ফিরে তাকাও না পিছনের দিকে। তোমাদের পদধূলি ধন্য আমাদের বুক, পদাঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায় প্রতিদিন। কবির এই কবিতাটি একটি রূপকধর্মী কবিতা। রূপক কবিতা কি? যেমন দেখো, সিঁড়ি সে তো কথা বলতে পারে না, কিন্তু কবি সিঁড়িকে রেখেছেন এমন একটি জায়গায় যার দ্বারা একটি শ্রেণীর বক্তব্যকে কবি তুলে ধরেছেন। তোমরা বলতে কাদের কথা বলেছেন? কাদের কথা বলা হয়েছে? যারা সিঁড়ি মারিয়ে, অর্থাৎ সিঁড়িতে পা দিয়ে উপরতলায় ওঠে, সেই সমস্ত মানুষদের। আর আমাদের সর্বনামটি ব্যবহৃত হয়েছে সিঁড়িদের বোঝাতে, যে সিঁড়িদের উপর পা রেখে আমরা কি করি, একতলা থেকে অন্য তলায় যাতায়াত করি। শোষক শোষিত বা অত্যাচারিতের বোঝাতে কবি এখানে সিঁড়ি এবং সিঁড়ি বেয়ে ওঠা মানুষদের ব্যবহার করেছেন। সিঁড়ি মারিয়ে উপরে ওঠা মানে সমাজের দুর্বল শ্রেণীর মানুষদের অত্যাচার ও নির্যাতন করে নিজেদের স্বার্থসিদ্ধি করা। সিঁড়িকে প্রাণময় জীব কল্পনা করে তাকে মারিয়ে যাওয়ার মধ্যে তার যে যন্ত্রণা, বেদনা, অপমান আলোচ্য অংশে কবি সেই কথাই ফুটিয়ে তুলেছেন। সিঁড়ি এই কবিতাটি জীবন্ত একটি সত্তারূপে নিজেকে প্রকাশ করেছে। সিঁড়ি শোষিত শ্রেণীর প্রতিনিধি হয়ে নির্মম, হৃদয়হীন, অকৃতজ্ঞ ধনিক শ্রেণীকে বেদনাহত চিত্তে এই অভিযোগ জানাচ্ছে। একথা সত্য যে প্রয়োজন অপ্রয়োজনে প্রতি মুহূর্তে আমরা কি করি, শ্রমজীবীদের সাহায্য গ্রহণ করি, কিন্তু আমাদের কাজ মিটে যাওয়ার পর আমরা তাদের কথা ভুলে যাই, অর্থাৎ তাদের প্রার্থিত স্বীকৃতি আমরা দেই না। বস্তুত কায়িক শ্রমজীবীরা উচ্চবিত্ত মানুষদের এই অকৃতজ্ঞতার কথা এখানে কবি স্মরণ করিয়ে দিয়েছে। তারপরে বলছে, দেখো, তোমরা তা জানো, তাই কার্পেটে মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত, ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের চিহ্নকে, আর চেপে রাখতে চাও পৃথিবীর কাছে তোমাদের গর্বোদ্ধত অত্যাচারী পদধ্বনি। তোমরা বলতে এখানে সিঁড়ি বেয়ে যারা নিচ থেকে ওপরে ওঠে সেই মানুষদের বোঝানো হয়েছে। তবে প্রকৃত অর্থে কবি এখানে ধনী শোষক শ্রেণীকে ইঙ্গিত করেছেন, যারা সুযোগ সুবিধা নেওয়ার জন্য শ্রমজীবী মানুষদের উপর নির্ভর করে। সিঁড়ির দল তথা নির্যাতিত শ্রমজীবী সমাজ কিন্তু সচেতন যে উক্ত ধনিক শ্রেণী তাদের প্রতারণা করে চলছে, আর জানে বলেই তারা নানা ব্যবস্থা গ্রহণ করে, নিজেদের ত্রুটি ঢাকতে চায়। সিঁড়িরূপে তারা বলে প্রতিদিন
মানুষের পদধূলিতে তারা মলিন হয়। অনেক সময় সিঁড়ির অংশ বিশেষ ভেঙেও যায়, যাকে তারা বুকের ক্ষত বলেছে। এই অবস্থা দেখে সিঁড়ি বেয়ে ওঠার দল কার্পেটের ব্যবস্থা করে। সুদৃশ্য মূল্যবান কার্পেটে কি করে, কার্পেট দিয়ে সিঁড়ির মালিন্য বা ভগ্নদশা তারা আবৃত করে রাখতে চায়। এভাবে তারা কি করে, পৃথিবীর কাছে নিজেদের সাধু সেজে বেড়ায়। আমরা রূপক উন্মোচন করি। যদি রূপকটাকে উন্মোচন করি তাহলে বলতে পারি, তাহলে বুঝবো যে কার্পেট ইত্যাদি দ্বারা কি করে সিঁড়ির বুকের খড় ঢেকে রাখার প্রকৃত অর্থ হচ্ছে তাদের কাজের জন্য সামান্য কিছু অর্থ দিয়ে বা মাঝে মাঝে তাদের উদ্দেশ্যে প্রশংসাসূচক কিছু বাক্য উচ্চারণ করে লোক কি করে সমাজকে ফাঁকে দিতে চায়। মনে পড়ে নজরুলের সেই বিখ্যাত পংক্তি, কত পায় দিয়ে কুলি দে তুই কত কোর পেলি বল। ধনিক শ্রেণী এভাবেই বিভিন্ন উপায়ে শ্রমজীবী সমাজকে শোষণ করছে। স্ট্যান্ডে দেখো, তবুও আমরা জানি চিরকাল আর পৃথিবীর কাছে চাপা থাকবে না আমাদের দেহে তোমাদের এই পদাঘাত, আর সম্রাট হুমায়ুনের মতন একদিন তোমাদের হতে পারে পদস্খলন। এই আমরা কারা? আমরা হচ্ছে সিঁড়ির দল। এই আমরা হচ্ছে অত্যাচারিত নিষ্পেষিত শ্রমজীবী সাধারণ মানুষ। বস্তুত তারা অর্থাৎ সিঁড়ি বা শ্রমিক শ্রেণী জানে ধনিক সমাজ তাদের প্রতারণা চাপা দেওয়ার যে ব্যবস্থা গ্রহণ করছে তার গ্রহণযোগ্যতা শীঘ্রই ধরা পড়ে যাবে। তাদের অত্যাচারের কথা বৃহৎ জনসমাজের কাছে আর বেশি দিন লুকানো যাবে না। সম্রাট হুমায়ুনের মতন তাদের কী হবে, পদস্খলন হতে পারে। দেখো, এখানে একটা কবি সম্রাট হুমায়ুনের পংক্তিটি উল্লেখ করেছেন কেন সেটি বলছি। এখানে একটা ইতিহাসের একটি বেদনাদায়ক ঘটনাকে চমৎকারভাবে প্রয়োগ করেছেন কবি। বস্তুত সিঁড়ি থেকে পদস্থলিত হয়ে সম্রাট হুমায়ুনের মৃত্যু হয়। একথা স্মরণ করিয়ে দিয়ে সিঁড়িরা বলছে এ যেন তাদের প্রতিশোধ। কারণ প্রতিদিন সিঁড়ি মারিয়ে মানুষ ওপরে ওঠে, একবার ভাবে না সিঁড়ির ব্যথা বেদনার কথা। সেই বেদনায় অনেক সময় প্রতিশোধ হয়ে দেখা যায়। যে পা দিয়ে তারা সিঁড়িকে আহত করছে সেই পাই হঠাৎ পিছলে তার মৃত্যুর কারণ হতে পারে। বস্তুত ধনিক শ্রেণী তাদের দীর্ঘকাল অত্যাচার ও শোষণের চরম প্রতিফলন পেতে পারে বলেই শ্রমজীবী সমাজ সাবধান করে দিচ্ছে। মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল বাবরের পুত্র হুমায়ুন। বাবরের মৃত্যুর পর তিনি মুঘল সম্রাটের পদে অভিষিক্ত হন, কিন্তু তার রাজ্যকাল ছিল খুবই সংক্ষিপ্ত। দেশ শাসন অপেক্ষা পড়াশোনা নিয়ে তিনি ব্যস্ত থাকতেন। একবার তিনি দোতলার গ্রন্থাগার থেকে বই হাতে নিয়ে নিচে নামবার সময় পা পিছলে পড়ে যান। সেই আঘাতেই তার মৃত্যু হয়। তাই সম্রাট হুমায়ুনের মতন বর্তমান অত্যাচারী ধনিক শ্রেণীর পদস্খলন হবে।